আমি কিছুদিন আগে ঢাকাতে একটি বাসা ভাড়া নিতে গিয়েছি। বেচারার ভাড়া দেয় না, উঠে বলছে আপনি কে, আপনার পরিচয় দিন। আমি আমার পরিচয় বললাম, ঠিক পরিচয় বলার পর তিনি আমাকে বলতে চেয়েছিলেন, কিন্তু আবার থমকে গেলেন যে ভাড়া ঠিক মতো দেবেন তো, বাসার ভাড়া দিতে পারবেন তো। আমি তাকে জিজ্ঞেস করলাম আপনার বাসার ভাড়া কত, সংসার কিভাবে পরিচালনা করবো, এই প্রশ্ন গোটা রাষ্ট্রের কাছে। গোটা রাষ্ট্রের প্রত্যেকটা আইন রয়েছে, সংবিধান এখনো মুছে যায়নি। প্রত্যেকটা সংবিধানে সুন্দর করে প্রত্যেকটা ধারায় লেখা আছে কোথায় কি আইন প্রয়োগ করতে হয়। আমরা ভুলে যাই এই আইন প্রয়োগ করতে গেলে, কারণ তখন আইন আমাদের কাছে টাকায় বন্দী থাকে আর তখন জনগণ থাকে নিষ্পেষিত। তাই আমি বলছি, আমি শুধু এক শ্রেণীর দিকে তাকিয়ে বলছি না, এই গোটা বাংলার মানুষের কথা বলছি। প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গায় প্রশ্নবিদ্ধ, কারণ তারা এই সরকার রাষ্ট্রযন্ত্রকে নিয়ন্ত্রণ করতে পারে না। তারাও এই রাষ্ট্র থেকে কোনো ভোক্তা হিসাবে ভালো কিছু ফলাফল পায় না। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব, তার আগে বলে যাব আমাদের প্রধান উপদেষ্টাকে বলতে চাই, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি যদি এই শৃঙ্খলা এখনো করতে না পারেন, আজকে আপনার এখানে ক্ষমতায়নের 1 বছর অতিক্রম করেছে। এই 1 বছরে অন্তর্বর্তীকালীন সরকার বাংলার মানুষের জন্য কি কি করেছে সেটা আপনারা প্রকাশ করুন এবং মিডিয়ার কাছে জানান আপনারা কোন খাতে কোন উন্নয়ন করেছেন এবং এই উন্নয়নের জন্য বাংলার মানুষের উন্নতি হয়েছে, এবং সেই প্রকাশটা আপনারা করান। এখন আসি গার্মেন্টস অথবা কলকারখানা নিয়ে। গার্মেন্টস এবং কলকারখানা, সেখানে খুব ছোট একটি বেতনের পরিসরে আমার দেশের সাধারণ মানুষ খেটে খায়। আমার দেশের মানুষ সেখানে কর্ম করে, তার সংসার পরিচালনা করে। সেই কারখানা চলতে ফায়ার নির্গমন কোনো যন্ত্রাংশ থাকে না, ভয়াবহ দুর্ঘটনায় মানুষ মরতে থাকে, কিন্তু এই বাংলার মানুষ, এই বাংলার রাষ্ট্র কাঠামোর আইন তার চোখেও দেখে না। আমি ভুলে যাব যে মিরপুরে গতদিন 16 জন মৃত্যুবরণ করেছে, আমি ভুলে যাব সেই রানা প্লাজার কথা, আমি ভুলে যাব এই যে চট্টগ্রামের যে ক্যাদিও হচ্ছে সেই কথা। কারণ আমরা প্রত্যেকটা দিন প্রত্যেকটা নতুন ইস্যু তৈরি করি, এমন এমন ইস্যু তৈরি করি যে আমাদের যে মূল ইস্যুগুলো থাকে, আমাদের যে দাবি থাকে, সেই দাবির জায়গা থেকে আমরা সরে আসি। তাই রাষ্ট্রের সকল প্রধানকে বলছি, প্রত্যেকটা সেক্টর আপনি যদি দেখেন বাংলাদেশের ট্রাফিক ব্যবস্থা, তাহলে এই ট্রাফিক ব্যবস্থা দেখলে আপনি বলবেন বাংলার প্রশাসন হয়তো কাজ করে না, আমাদের পুলিশ ভাইরা হয়তো কাজ করে না। কিন্তু দেখুন, পুলিশ ভাইরা পরিশ্রম করছে, হয়তোবা জনবলের সংকট রয়েছে, হয়তোবা সরকারের কোনো নির্দেশনা রয়েছে, কিন্তু প্রশাসন এবং আমাদের পুলিশ ভাইরা তারা কাজ করছে। আপনি তাদেরকে অ্যাক্সেস পাওয়াটা একটু বাড়িয়ে দেন এবং তাদেরকে বলা হয় যে তারা নাকি ঘুষ খায়, দুর্নীতিবাদ, আপনি তাদের বেতন ভাতা একটু বাড়িয়ে দেন। তারপর আমি দেখতে চাই আমার দেশের পুলিশ ভাইরা দুর্নীতির সাথে যুক্ত হয় কিনা। আমার রাষ্ট্রের জনপ্রশাসন এবং আমাদের জনগণের নিরাপত্তার জন্য যে কাজগুলো করা দরকার, সেই প্রধানত কাজ হলো বাংলাদেশে প্রশাসনের নির্ভুল ব্যবস্থা, জবাবদিহিতামূলক ব্যবস্থা। আমি একজন সাধারণ মানুষ হিসাবে আমি একজন পুলিশ সদস্য বা কর্মকর্তার কাছে গিয়ে বলতে পারি স্বাচ্ছন্দ্যে, ভাই আমার এই মুক্তিকর্তা করেন, আমি খুব বিপদগ্রস্ত, আমাকে যাতে হয়রানি যেতে হয়, আমাকে যেতে হয় অমুক স্যারের কাছে যান, তমুক স্যার ভালো বোঝেন, আমি আপনার কাছে সাহায্য চাই, আপনি আমাকে করুন, তারপর তো হয়তো আমি অন্য কাউকে খুঁজে নিব। কিন্তু প্রত্যেকটা শ্রেণী এবং দুর্নীতি, চাঁদাবাজ নির্মূল করতে হবে। অঘোষিত একাত্তর কর্মকর্তা মুখ্যমন্ত্রী রাজা হয়ে বসে আছে, খবর লাগান, দুদক কাজ করে না, খবর লাগান ভাই, দুদক কাজ করেন না, ফাইলের উপর ফাইল জমা করেছে, কিন্তু দুদক কোনোভাবে সেই ফাইল লাগাও দিচ্ছে না। দুদক কি দুর্নীতি করে না? আমি কি দুদককে পোস্টের বাইরে রাখতে পারি? তাইলে দুর্নীতি দমন কমিশন যদি দুর্নীতিকে রোধ করে, তাহলে তাদের মধ্যে যে বিতর্কত কর্মকর্তারা দুর্নীতি করে না, সেটাকে রোধ করবে অথবা কে ধরবে? আমি প্রকাশ্য বলে দিতে চাই, এই রাষ্ট্রের ব্যবস্থা যদি পরিবর্তন করতে চান, তাহলে জনগণকে
তার ন্যায্য অধিকার ন্যায্য মূল্য পাইয়ে দিতে সাহায্য করুন। আপনি